আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। বাসর ঘরে ঢোকে বউয়ের কথা শুনে আমি একটু অবাক হলাম না, কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে আর ওর প্রথম। কোনো মেয়েই দ্বিতীয় বিয়ের কোনো পাত্রকে মেনে নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, তো আমি কি আপনার সঙ্গে বেড শেয়ার করতে পারি নাকি সোফায় যাব? সোফায় যান। আচ্ছা, একটা প্রশ্ন করতে বারবার মন চাচ্ছে, করতে পারি কি? আপনি কি প্রশ্ন করবেন আমি জানি। আমি জেনে শুনেও কেন আপনাকে বিয়ে করেছি, তাই তো? জি। আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছিল। আমার কাছে দুটো অপশন ছিল। এক, আপনাকে বিয়ে করলে আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবো। আর দ্বিতীয়ত, যদি আমি এই বিয়েটা না করতাম তাহলে বাড়ি থেকে আমাকে আর পড়াশোনা করানো হতো না। তাই ভেবেচিন্তে এটাই ডিসিশন নিলাম। আচ্ছা, বুঝলাম। আমি সোফায় এসে শুয়ে পড়লাম, ভাবতে থাকলাম পুরনো দিনের স্মৃতিগুলোকে, নীলিমার সঙ্গে কাটানো দিনগুলোকে। ভার্সিটিতে উঠে নীলিমার সঙ্গে আমার পরিচয়, তারপর বন্ধুত্ব, এবং বন্ধুত্ব থেকে ভালোবাসা। ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু মিলেই কেটে যাওয়া 4 বছরের এক একটা দিন, এক একটা মুহূর্ত যেন এক একটা স্মৃতি বই নিয়ে বেড়ায়। ভার্সিটি লাইফ শেষ করে ওর বাড়ি থেকে বিয়ের চাপ দেয়। এর মধ্যে আমারও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়। তারপর পারিবারিকভাবেই বিয়ে। আমার পরিবার গ্রামে থাকে। শহরে এসে আমরা দুজনে একটা আলাদা ফ্ল্যাটে উঠি। আমি সারাদিন অফিসে থাকি এবং সন্ধ্যায় বাড়ি ফিরি। ও সারাদিন একাই বাড়িতে বোর হয়। আমি এটা ভেবেই ওকে একটা চাকরি নিতে বললাম। নীলিমাও রাজি হয়ে যায়। চাকরি নেওয়ার পর আমরা রুটিন করে রান্না করি। আমার অফিস একটু দেরিতে হয়, আমি সকালে রান্না করি। আর ওর অফিস একটু তাড়াতাড়ি শেষ হয়, তাই রাতে রান্নাটা ওই করে। ভালোই কাটছিল আমাদের দিনগুলো। কিন্তু হঠাৎ করে নীলিমার মাঝে পরিবর্তন লক্ষ্য করি। রাতে দেরিতে করে অফিস থেকে বাড়ি ফেরে, আমাকে অ্যাভয়েড করে। রাতে আমি ওকে স্পর্শ করতে চাইলে বলে অফিসে অনেক কাজের প্রেশার, দেখুন আমি দেরি করে আসি, আমি অনেক টায়ার্ড। আমি এসব শুনে আর কিছু বলি না। ওর পরিবর্তনগুলো শুধু লক্ষ্য করে যাই। একদিন নীলিমা আমাকে বলল, কোম্পানি কানাডায় একটা প্রজেক্ট পেয়েছে। অফিস থেকে বস সহ আরও 3 জন যাবে কানাডায়। সেখানে আমারও সিলেকশন হয়েছে। আমি প্রথমে না করাতে ও বলে ওঠে, কি বলছো? আমি ওখানে যাওয়ার জন্য তো এত দিন ধরে পরিশ্রম করছি। ওখানে ভালো প্রেজেন্টেশন করতে পারলেই ভালো একটা পদে প্রমোশন নিশ্চিত। দেখো, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি পরে ভেবে হ্যাঁ বলে দিই। ও শুনে খুব খুশি হয়। সেই দিন রাতেও আমাকে স্পর্শ করতে দেয়। আমিও খুশি হই ওর মনটা ভালো দেখে। 2 দিন পর ও কানাডা চলে যায়। আমি ওকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরে আসি। রাতে ঘুমাতে গিয়ে আমার বালিশের নিচে ভাঁজ করা একটা চিরকুট দেখতে পাই, যার উপরে গাঢ় কালি দিয়ে লেখা ছিল, ক্ষমা করে দিও আকাশ। এই যে শুনছেন? মেয়েটির ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। সকাল হয়ে গেছে। সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। রাতে তার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই করতে পারি না। সকাল হয়ে গেছে, আপনার মা এসে ডেকে গেছেন। আচ্ছা। আমি এখন স্নানে যাব। সকালবেলা স্নান করার অভ্যাস আমার। আচ্ছা। আর একটা কথা, আমাদের মধ্যে যে এরকম সম্পর্ক, আমার এবং আপনার পরিবারের কেউ যেন সেটা জানতে না পারে। ওকে? আচ্ছা। বারবার আচ্ছা আচ্ছা বলছেন কেন? আমি বিরক্ত হচ্ছি। ওকে, আর বলবো না। ওকে। ওকে। আচ্ছা, আপনার নামটা এখন জানা হয়নি, বলবেন কি? মেয়েটা এবার সত্যি একটু বিরক্ত হয়ে বলল, আমার নাম নবনী। যাকে বিয়ে করেছেন তার নামটাও এখনো শোনেননি? কি লোক আপনি! আপনার জন্য আমার জীবনটাই শেষ। আমি বললাম, হ্যাঁ, আমারও সকালবেলাতেই স্নান করার অভ্যেস। স্নান করে সবার সঙ্গে নাস্তা করলাম। সারাদিনে নবনীর সঙ্গে কয়েকবার দেখা হলো। রাতের বেলা মেয়েটাকে আমি ভালো করে দেখতেই পারিনি। দিনের বেলা শাড়ি পরাতে মেয়েটাকে জাস্ট দারুণ লাগছিল। মেয়েটাকে শাড়ি পরা দেখে আমার নীলিমার কথা মনে পড়ে গেল। ওকে আমি কলেজে নবীনবরণ অনুষ্ঠানের প্রথম শাড়িতে দেখেছিলাম।
এবং সেটা দেখে আমি প্রেম পড়েছিলাম। নীলিমা আমার নেই, কিন্তু নীলিমার স্মৃতিগুলো এখনো আমার রয়েছে। দিনের আলো ফুরিয়ে রাত হলো। রাতে খাবার পর সবাই মিলে আড্ডা দিলাম। 11টার দিকে সবাই চলে গেল। আমি দরজা লাগিয়ে সোফায় যাচ্ছিলাম। নবনী বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। আপনি কলকাতায় কবে ফিরছেন? 4 দিনে ছুটি নিয়ে এসেছি। 2 দিন তো হলো। আগামী পরশু ফিরতে হবে। আমাদের বাড়ি তো কালকেই যাবেন, তাই না? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো যেতেই হবে। ওখান থেকে না হয় গাড়িতে উঠবো। সেটাই বেটার। আচ্ছা, আপনার কলকাতার বাড়িতে কয়টা রুম আছে? এখন তো আমি সেই বাড়িটা ছেড়ে দিয়েছি। আমি এখন মেসে থাকি। ও আচ্ছা, তাহলে আমাকে নিয়ে কোথায় রাখবেন? বন্ধুকে ফোন করে দিয়েছি, ও ভাড়া বাড়ি খুঁজছে। কালকে জানাবে বললো। আর চিন্তা করবেন না, গেস্ট রুম থাকবে। আচ্ছা, সেটাই। আচ্ছা, ঘুমান তাহলে। গুড নাইট। আপনার জন্য গুড নাইট আর আমার জন্য ব্যাড নাইট। জীবনটাই তো শেষ করে দিয়েছেন। আমি আর কিছু না বলে চলে আসলাম। আমি শুয়ে শুয়ে নীলিমার কথা ভাবতে লাগলাম। 4 ভাজে মোড়ানো নীল কালিতে লেখা চিঠিটার কথা। নীলিমা তাতে লিখেছিল, আকাশ, তুমি যতক্ষণে চিঠিটা পেয়েছো ততক্ষণে আমি হয়তো ইংল্যান্ডে চলে এসেছি, অথবা ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছি। কি আশ্চর্য হলে? তুমি ভাবছো আমি অফিসের কাজে কানাডা যাচ্ছি। না, এটা সত্যি না। আমি আসলে কানাডা যাচ্ছি না, যাচ্ছি ইংল্যান্ডে। আমি যখন নতুন অফিসে জয়েন করি তখনই আমার অফিসের বস নিলয়ের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। 1 বছর আগেই ওর ওয়াইফ মারা যায়। 2 বছরের একটা বাচ্চা আছে, নাম সিজান। খুবই মায়াবী। মাঝে মধ্যেই সিজানকে অফিসে আনতো নিলয়, আমার কাছেই থাকতো সবসময়। আস্তে আস্তে বাচ্চাটাকে আমার খুব ভালো লেগে যায়। ওকে ছাড়া আমি থাকতেই পারি না। 2 মাস আগে নিলয় আমাকে একদিন বলে ও নাকি আমাকে পছন্দ করে। আমি প্রথমে না করে দিই, কিন্তু আস্তে আস্তে কেমন যেন পাল্টে যাই আমি। নিলয়কে আমার ভালো লাগতে শুরু করে। তোমাকে আমার তখন অসহ্য লাগতো, সেই জন্যই তোমাকে অ্যাভয়েড করতাম। অফিস থেকে নিলয়ের সাথে প্রতিদিন ওর বাড়ি যেতাম সিজানকে দেখে আসার জন্য। সেই জন্য আমার বাড়ি ফিরতেও দেরি হতো। কিছুদিন আগে নিলয় বলল সিজানকে নিয়ে সে ইংল্যান্ডে চলে যেতে চায়। সেখান থেকেই সে ব্যবসা সামলাবে, আর আমিও চাইলে যেতে পারি তাদের সাথে। আমি প্রথমে না করে দিই, কারণ তুমি কষ্ট পাবে ভেবে। আমাদের এত বছরের ভালোবাসার কথা ভাবি, কিন্তু আমার কাছে সব কিছুই তুচ্ছ মনে হয় তখন। কল্পনা করে দেখি সিজান আর নিলয়কে ছাড়া আমি নিজেকেও কল্পনা করতে পারি না এখন। পারলে আমাকে ক্ষমা করে দিও আকাশ। সকালে ঘুম থেকে উঠে নবনীর ডাকে। ওইসব ভাবতে ভাবতে আজকেও যে কখন ঘুমিয়ে পড়েছি মনেই পড়ছে না। নবনী স্নান করে আজকেও শাড়ি পরেছে। শাড়িতে ওকে দারুণ লাগছে। মনে হচ্ছে ওকে কাছে টেনে ভেজা চুলের ঘ্রাণ নিতে, কিন্তু সেই ইচ্ছেটার পূরণ হবার নয়। আমার কপালটাই যে খারাপ। কি ব্যাপার, কি ভাবছেন এত? গন্ডারের মতো এভাবে ঘুমোতে হয় প্রতিদিন? আমি আর কোনো উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে আসি। বিকালে বাড়ির থেকে সব কিছু গুছিয়ে নবনীতের বাড়িতে আসি। এখান থেকেই কলকাতা যেতে হবে কালকে। এখানে আসার পর নবনী কিছুটা পরিবর্তন হয়। আমার কেয়ার করে ভালোই, হয়তোবা নিজের পরিবারের মানুষকে দেখানোর জন্য। মানুষের মন বোঝা বড় কঠিন। নিজের স্বার্থটা আদায় করার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। যেমন নীলিমা আমাদের 6 বছরের ভালোবাসাকেও ভুলে গেছে। এইসব ভেবে কোনো লাভ নেই। নীলিমা যাওয়ার পর যতটা কষ্ট পেয়েছি এগুলো তার কাছে তুচ্ছ। রাতে খাওয়া দাওয়া করে আমি ছাদে এসেছি চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা হঠাৎ করে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার মেঘ চলে গেলে চাঁদও ফিরে আসছে। ঠিক মানুষের জীবনের সুখ দুঃখের হিসাবের মতন। হঠাৎ করে সুখ আসে, কোনো মেঘের কারণে তা হারিয়ে যায়, তখন দুঃখ আসে। আবার মেঘ চলে যায়, দুঃখ হারিয়ে যায়, আবার সুখ আসে। এইসব ভাবতে ভাবতে পিঠের ওপর হঠাৎকার স্পর্শ অনুভব করি। আমি কিছুটা চমকে উঠি। তাকিয়ে দেখলাম নবনী। কি ভয় পেয়েছেন? কই,
না তো। তো চমকে উঠলেন যে? কল্পনার বাইরের হঠাৎ কেউ এসে এভাবে স্পর্শ করে তো যে কেউ চমকে উঠবে, তাই না? আমি কি আপনার কল্পনার বাইরে? কেউ কল্পনায় জায়গা নিতে না চাইলে তাকে জোর করে ঢোকানো কি ঠিক? হ্যাঁ, তা ঠিক বলেছেন। তো হঠাৎ করে ছাদে এসে এইভাবে স্পর্শ করার কারণটা কি? কফি নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। মা পাঠিয়েছে আপনার জন্য। নিজের থেকে আসেনি তাহলে? যার কল্পনায় জায়গা করে নিতে চাই না, তার জন্য নিজে থেকে নিয়ে আসবো নাকি? ঠিক বলেছেন। দুইজনই চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলিমার সঙ্গে এইভাবে দাঁড়িয়ে কত যে গল্প করেছি তার হিসেব নেই। ও চলে যাওয়ার পর ছাদে আসলেই ও স্মৃতিগুলো মনে পড়ে যেত। তারপর আস্তে আস্তে সময় গড়িয়েছে, আমিও সেগুলো ভোলার চেষ্টা করেছি। অনেক কিছু অবশ্য ভুলেও গেছি। ঘুমোবেন না? রাত তো অনেক হলো। জান, আপনি ঘুমান, আমার ঘুম পাচ্ছে না। ঘুম পেলে আমি চলে আসবো। আচ্ছা থাকেন তাহলে। নবনী চলে যায়। আমি আবারও ভাবতে থাকি পুরনো সেই কথাগুলো। নীলিমার নীল কালিতে লেখা চিঠিটা পড়ে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভাবতেই পারিনি যে নীলিমা আমার সঙ্গে এমন করতে পারবে। প্রথম দিকে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছিলাম। নেশাটে সব করেছিলাম কিছুদিন, কিন্তু পরে ছোট বোন বাবা মার কথা ভেবেছি। তারা আমার জন্য অনেক করেছেন, আমি তো তাদের জন্য কিছুই করিনি। পরে বাস্তবতাকে বুঝে নিয়ে নিজেকে সামলে নিয়েছি। নতুন চাকরিতে জয়েন করেছি। পরে নীলিমার সঙ্গে সেইভাবে আর যোগাযোগ হয়নি। এরপর কেটে গেছে 3টা বছর। কিছুদিন ধরেই বাড়ির থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। নতুন করে কষ্ট বাড়াতে আমি একটু চাইছিলাম না। কিন্তু সেদিন বাবা আমাকে ফোন করে বলছে মায়ের নাকি খুব শরীর খারাপ। আমি বাবার কথা শুনে অফিসে জরুরিভাবে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি। এসে দেখি মা সুস্থ। নবনীর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। মেয়ে নাকি খুবই ভালো, তাই তারা জরুরি বিয়ের ব্যবস্থা করেন। আমি সত্যিটা শুনলে হয়তো আসবো না, তাই আমাকে মিথ্যে বলে নিয়ে এসেছে এবং আমাকে ফাঁসিয়েছে। তাই বিয়ের আগে শর্ট টাইমের মধ্যে নবনীর সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। নবনী আমাকে বিয়ে করতে ইচ্ছুক কিনা এই বিষয়ে আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। এই যে অনেক রাত হয়েছে, এখনো কি ঘুমোবেন না? কারো কথা শুনে আমি চমকে উঠি। দেখলাম নবনী। আমি বললাম, ঘুমাবো, চলুন। আচ্ছা চলেন। রুমে গিয়ে আমি নবনীকে জিজ্ঞেস করি, আপনি এখনো ঘুমাননি কেন? আপনি বুঝবেন না। তাই? হুম। আপনার রুমে তো দেখছি সোফা নেই, আমি কোথায় ঘুমাবো? জানি না। মেঝেতে কিন্তু আমি ঘুমাতে পারি না, ঠান্ডা লেগেছে। তার চেয়ে বরং আমি বাইরে রাতটা কাটিয়ে দিই। এমনিতেই বাইরে আমার ভালো লাগছিল, কি বলেন? ওকে। থাকুন। হ্যাঁ, বাইরের দিকে এক পা বাড়ালে আপনার পা কেটে ফেলবো। হে ভগবান, বলে কি? তো কি করবো আমি? এইখানে দাঁড়িয়ে থাকবো নাকি? না, আমার সাথে ঘুমাবেন। এটা হয় নাকি আবার? হ্যাঁ হয়, যা বলছি সেটাই করুন। আমার পাশে শুয়ে পড়ুন। আমি কিছুই বুঝতে পারছি না কি করছে এসব নবনী। এক এক সময় এক এক রূপ ধারণ করছে। ওর কথা মতন আমি ওর পাশে শুয়ে পড়লাম, দেখি কি হয়। আমি চুপ করে শুয়ে আছি। হঠাৎ করে নবনী বলে উঠল, জানেন, আমার বয়স যখন 5 বছর, আমার মা বাবাকে ডিভোর্স দিয়ে আমাকে নিয়ে মামার বাড়ি চলে আসে। কারণ কি জানেন? আমার বাবা নেশা করত আর প্রতিদিন মাকে ধরে মারত। তাছাড়াও অনেক অন্যায় আবদার করত। মামা বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য মাকে চাপ দিত, কিন্তু মা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। সেজন্য মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি ছোটবেলায় এসব নিজের চোখে দেখেছি, বুঝেছেন? বুঝলাম। তারপর? আপনার সাথে যখন আমার বিয়ের কথা হয়, যখন শুনি যে আপনার বউ আপনাকে রেখে চলে গেছে, তখন আপনার প্রতি আমার একটা ঘৃণার সৃষ্টি হয়। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার মনে হয় আপনিও মনে হয় ওই রকম। কিন্তু মামা বলেছিল ছেলে খুবই ভালো,
ভালো জব করে, আমি তবুও মানতে পারিনি। এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দেওয়া হয় আপনার সাথে। সেজন্য আপনার সাথে আমি ওরকম ব্যবহার করেছি। বুঝলাম। তো এখন আবার হঠাৎ এত ভালো ব্যবহার করছেন? আবার এগুলো কথা বলার কারণটা কি? হ্যাঁ, কালকে আপনি ঘুমানোর পর ড্রয়ার থেকে আপনার ডায়েরিটা নিয়ে পড়েছি। কি? অন্যের পার্সোনাল ডায়েরি আপনি তার পারমিশন না নিয়ে পড়েছেন? এটা কি ঠিক? ঠিক কি না জানি না, তবে এখন পড়ার পর থেকে মনে হয়েছে একদম ঠিক করেছি। না হলে সারা জীবনের জন্য আপনার মতো একজন মানুষকে হারাতাম। আমাকে হারালে তো ভালো কাউকে পেতেন। আমি আপনাকেই চাই, নীলিমার চেয়ে বেশি করে ভালোবাসবেন আমাকে, ওকে? বেশি ভালোবাসলে তো মানুষ থাকে না, হারিয়ে যায়। আমি হারিয়ে যাব না, না বাসলে আপনাকে খুন করে ফেলব। আচ্ছা, দেখা যাবে। হাসবেন না, মুখ সেলাই করে দেব। ওকে। আর একটা কথা জানার ছিল। বলুন। নীলিমার সাথে আপনার পরে কি আর যোগাযোগ হয়নি সত্যি? না। আমি আপনার বউ, আমার কাছে কিচ্ছু লুকাবেন না। আমি আপনার বোনের কাছ থেকে শুনেছি আপনাকে নীলিমার ভাই একটা চিঠি দিয়েছিল। কি লেখা ছিল ওই চিঠিতে বলুন? মিতু আপনাকে বলেনি কি লেখা ছিল? আপনি তো ওকে নিষেধ করেছেন কাউকে না বলতে, সেজন্য বলেনি। এখন বলুন, না হলে আপনার সাথে আর কথা নেই। বলতেই হবে। হ্যাঁ, বলুন তাড়াতাড়ি। আমি নগরীর হঠাৎ এরকম অধিকার খাটানো দেখে বেশ অবাক হলাম। একটা মানুষ এত তাড়াতাড়ি কীভাবে চেঞ্জ হতে পারে? এইসব মেয়ে মানুষের দ্বারাই সম্ভব। খুব তাড়াতাড়ি কাউকে ভালোবাসতে পারে, আবার বিশ্বাসও করতে পারে, আবার ভুলে যেতেও পারে খুব তাড়াতাড়ি। কি হলো, কি ভাবছেন, বলছেন না কেন? আমি চমকে উঠলাম আর স্মৃতিগুলো মনে করে ওকে বলতে লাগলাম। সেইটাও 4 ভাজের নীল কালিতে লেখা চিঠি ছিল। তাতে লেখা ছিল, আকাশ, চিঠিটা যখন তুমি পড়ছো তখন আমি ভালো নেই। আত্মহত্যা মহাপাপ দেখে আমি এখনো বেঁচে আছি। তোমাকে ছেড়ে গিয়ে জীবনে একটা পাপ করেছিলাম, আর তার প্রায়শ্চিত্ত আমাকে আজও করতে হচ্ছে। তোমাকে ছেড়ে আমি ইংল্যান্ডে আসি নিলয়ের সাথে। প্রথমে এখানে ওর সাথে আমার ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন পর ও ও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। বেশিরভাগ রাতেই বাড়ি ফিরতো না, অন্য মেয়েদের সাথে রাত কাটায়। আমরা এতদিনে বিয়েও করিনি, ওকে বিয়ের কথা বলেই ও এড়িয়ে চলে। ও একদিন আমাকে একটা হোটেলে নিয়ে যায় পার্টিতে। সেখানে ওরা একটা ক্লায়েন্টের সাথে আমাকে রাত কাটানোর কথা বলে। আমি রাজি না হওয়ায় আমাকে অনেক মারধর করে। লাস্টে আমি বাধ্য হই। তারপর থেকে প্রায় রাতেই আমাকে এই কাজ করতে হয়, আর না হলে আমাকে অনেক মারধর করে। আমার পাসপোর্টও ওর কাছে, কিছু বললে ও আমাকে হোটেলে বিক্রি করে দেওয়ার হুমকি দেয়। আর কিছু বলতে চাই না, হয়তো এটাই আমার তোমাকে ঠকানোর পরিণতি। পারলে আমাকে ক্ষমা করে দিও আকাশ, ক্ষমা করে দিও। আপনি কি এরপর আর ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? না। কেন? কারণ আমি অতটাও মহৎ নই। ঠিক করেছেন, কেন? না হলে আমি আপনাকে পেতাম না। তাই? হ্যাঁ তাই। ঠান্ডা লাগছে আমার, আমাকে এখন একটু জড়িয়ে ধরুন। আমি ওর কথা শুনে মুচকে হাসি আর ভাবতে থাকি, আরেকবার না হয় নবনী নামের পাগলি মেয়েটাকে ভালোবেসেই দেখি। হতেও পারে ও আমার সত্যিকারের ভালোবাসার উপহার।